তড়িৎ। হ্যাঁ, তড়িতের মূল কথা হচ্ছে গিয়ে আধানের প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ হয়। তাহলে আধানটা কি, কোনটা ফ্লো করে? এটা যদি একটা পরমাণু হয়, তার ভিতরে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? নিউট্রন আর প্রোটন, আর বাইরে থাকবে কি? ইলেকট্রন। তাহলে কোনো অবস্থাতেই নিউট্রন প্রোটনটা মুভ করে, নিউক্লিয়াস মুভ করবে না, মুভ করবে কে? এই যে বাইরে ইলেকট্রন, নেগেটিভলি চার্জ। তাহলে একটা ইলেকট্রন যতক্ষণই মুভ করবে তখনই আমরা কারেন্ট পাবো। ইলেকট্রন কাদের মধ্যে বেশি মুভ করে? মেটালের মধ্যে বেশি মুভ করে, মানে যেগুলো ধাতু সেগুলোর মধ্যে মুভ করে বেশি। তাহলে ইলেকট্রনের চার্জ কত? এই ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে কুলম আমরা কাকে বলবো? কুলম আমরা বলবো কুলমস ল অনুযায়ী দুটি আধানকে রাখলে অর্থাৎ দুটো আধানকে আমি যদি আর সেপারেশনে রাখি, হ্যাঁ, এটা Q1 এটা Q2, দূরত্ব হচ্ছে কি আর, তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা হবে, যে দুটোই পজিটিভ চার্জ হয়, সেটা ডিপেন্ড করবে কি এই দুটোর গুণফলের উপরে এবং এদের দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের স্কোয়ারের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে একক আধান আমরা কাদেরকে বলবো? এই দুটো যদি 1 হয় তাহলে F ইজিক্যাল টু কি হবে? Q1 Q2। এটা যদি 1 হয় F ইজিক্যাল টু, আমি যদি 1 নিউটন বল এদের মধ্যে দিয়ে পাই, তাহলে আমি কি বলতে পারি? এখানে এই কনস্ট্যান্টটার ভ্যালু হয়ে যায় 9 ইন্টু 10⁹, অর্থাৎ দুটো চার্জ, যে কোনো দুটো চার্জ পরস্পরকে 1 মিটার দূরত্বে রাখলে এরা যদি পরস্পরকে 9 ইন্টু 10⁹ নিউটন ফোর্স দিয়ে বিকর্ষণ করে, দুটো পজিটিভ চার্জ, তবে আমি বলবো প্রত্যেকটার চার্জ হচ্ছে 1 কুলম। অর্থাৎ তাহলে কি হলো? দুটো আমাদের যদি 1 কুলম চার্জ থাকে, 1 কুলম আর 1 কুলম চার্জ থাকলে এদের মধ্যে যদি যে বিকর্ষণ বলটা হবে সেটা হবে 9 ইন্টু 10⁹ নিউটন। কখন হবে? যখন এরা 1 মিটার সেপারেশনে রয়েছে। তাহলে এখান থেকে আমরা আধানের সংজ্ঞা পাই। এরপরে চলে আসবো আমরা, তাহলে ইলেকট্রনের চার্জ কত? এই আধানের ইউনিট হচ্ছে গিয়ে কুলম, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এবারে কারেন্ট সবসময়, তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফ্লো করে, ঠিক যেরকম জলতলের মতন। জলের যেখানে হাইট বেশি সেখান থেকে যখন কম হাইটের দিকে জল চলে যায়, তড়িতেরও তাই সেরকম। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে বিভব। তাহলে ইলেকট্রন বা আমাদের কারেন্টও সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই ফ্লো করবে। বিভব আমরা কাকে বলবো? না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মানে যেখানে একটা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িতের প্রেজেন্স রয়েছে, তাহলে ইনফিনিটি থেকে কোনো একটা চার্জকে, ইনফিনিটি থেকে কোনো একটা চার্জকে মানে অসীম থেকে কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে আমি বলি ওই বিন্দুতে তড়িতের ওই বিভব। বিভবের ইউনিট কি? ভোল্ট। কাজ করতে হচ্ছে একক চার্জকে অসীম থেকে আনতে, তাহলে বিভবের ইউনিট কি হবে? কাজ বাই আধান, তার মানে জুল পার কুলম্ব। তাহলে এটাকে আমরা ভোল্ট বলবো। আর বিভব প্রভেদ কাকে বলবো? আমরা জাস্ট দুটো পয়েন্টের মধ্যে বিভবের যে পার্থক্য তাকে আমরা বিভব প্রভেদ বলে দেব। আর এই যে একটা সিস্টেম আমরা পাচ্ছি, উচ্চ বিভব আর নিম্ন বিভব, হ্যাঁ, তাহলে এটা আমরা কোথা থেকে সেট করি জিনিসটাকে? সেটা একটা সেট করি আমরা যখন আমাদের একটা তড়িৎ কোষ থাকে, যেরকম একটা সিম্পল ব্যাটারি, বা আমাদের জিঙ্ক আর কপারের যেরকম আমাদের একটা তড়িৎ কোষ। সেইখানে আমাদের কি হয়? একটা
মেটাল ইলেকট্রোড আমার পজিটিভ থাকে, একটা আমার নেগেটিভ থাকে। পজিটিভ আছে মানে পজিটিভ পটেনশিয়ালে, নেগেটিভ আছে মানে নেগেটিভ পটেনশিয়ালে জিনিসটা আছে। এবার তড়িৎচালক বল কি করব, যখন এই সেলটা যখন আমার পুরো ওপেন, তখন এদের মধ্যে যে বিভব পার্থক্য, এই দুটোর মধ্যে যে বিভব পার্থক্য, তাকে আমি বলছি এই কোষের তড়িৎচালক বল। যখন আমি এটাকে তার দিয়ে যোগ করিনি, আর যেই আমি এই দুটোকে তার দিয়ে যোগ করে দেব, তখন কি হবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে। তখন এদের মধ্যে এটা হয়ে যাবে তখন বিভব পার্থক্য। তাহলে এই বাইরে একটা কন্ডাক্টিং ওয়্যার মানে একটা পরিবাহী তার দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে বহির্বর্তনী। আর ভিতরে কিন্তু এই যে তরলের মধ্যে দিয়েও আমার তড়িৎ প্রবাহ চলছে, এটাকে বলবো অন্তর্বর্তনী। তাহলে বর্তনীটা পুরো ক্লোজ হবে, একটা ইলেকট্রন এই দিক থেকে নেগেটিভ থেকে গিয়ে পজিটিভে চলে যাবে, তবেই আমার গিয়ে আবারও নেগেটিভে চলে আসবে, তবেই আমার সার্কিটটা পুরো কমপ্লিট হবে। কারেন্ট আমাদের এইভাবেই ফ্লো করে। আর জেনারেলি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে আমরা ধরি কারেন্টের গতি, অর্থাৎ ধনাত্মক আধান, কাল্পনিক একটা ধনাত্মক আধানের গতিবেগকে আমরা তড়িৎ প্রবাহের যে ডিরেকশন মানে দিক, সেটা আমরা ধরি। তাহলে তড়িৎ আধানের প্রবাহকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ কেন হয়, বিভব পার্থক্যের জন্য তড়িতের প্রবাহ হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ থাকছে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে I ইজ প্রপোর্শনাল টু V। হ্যাঁ, প্রবাহের ইউনিট কি, অ্যাম্পিয়ার। এটা ইউনিট ভোল্ট, এটা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আমরা কাকে বলবো না, চার্জ বাই টাইম। একক সময়ে যতগুলো আধান প্রবাহিত হবে সেটাকে আমি বলবো তড়িৎ প্রবাহ। তো আবার বলছি, একটা বর্তনীতে একটা টোটাল তড়িৎ প্রবাহ হলে এটা ডিপেন্ড করছে বর্তনীটা যে বাইরের ম্যাটেরিয়ালটা হচ্ছে, সেই ম্যাটেরিয়ালটা দিয়ে আমি যখন তার বিভব প্রভেদটাকে মাপবো, তখন দেখব যে বর্তনীর প্রবাহ মাত্রা এই বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। সিম্পলি আমি যদি অন্য যে কোনো একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করি, সহজভাবে লিখলে, এটা যদি ম্যাটেরিয়ালটার বাইরে যে তারটা আছে তার রোধ যদি আর হয়, এর মধ্যে দিয়ে যদি প্রবাহ I যায়, আর এটা যদি V ভোল্ট সাপ্লাই করে, তাহলে আমি দেখতে পাই I ইজ প্রপোর্শনাল টু V, বা V ইজ প্রপোর্শনাল টু I, অর্থাৎ V ইজ ইকাল টু IR। এই আরটাকে বলছি আমরা কি, পরিবাহী রোধ। এটা নিয়ে আমাদের ওহমের সূত্র রয়েছে। ওহমের সূত্র আমাদের কি বলছে, নির্দিষ্ট উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের ভিতর তড়িৎ প্রবাহ তাদের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়, বা I is proportional to B, সেখান থেকে আমরা পাই V is equal to IR। এবারে যে রোধ, সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি, রোধ মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানেটা কি, তাহলে ফাঁকা রাস্তা, একটা ইলেকট্রন তো আলটিমেটলি এটা ইলেকট্রনকে যেতে হবে, তাই রাস্তা যত ফাঁকা থাকবে, খালি থাকবে, ও তত ইজিলি যেতে পারবে, ঠিক। আর রাস্তা যত ছোট হবে, ওর তত কী হবে, যেতে যেতে তত বেশি ও ধাক্কা খাবে। ওকে, তাহলে রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ড করবে, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে, কতটা চওড়া জিনিসটা, অর্থাৎ কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আর কি ডিপেন্ড করবে, তার দৈর্ঘ্যের উপর। এই দৈর্ঘ্যটা যত বেশি হবে তত বেশি ওকে বাধা ফেস করতে হবে। ধরো একটা চওড়া রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, চওড়া রাস্তা দিয়ে তোমাকে যদি যেতে হয়, তাহলে যতক্ষণ ধরে তুমি যাবে ততক্ষণ ধরে তোমাকে বাধা পেতে হবে। সরু রাস্তা দিয়ে গেলে তাই যতক্ষণ ধরে ততক্ষণ ধরে বাধা পেতে হবে। তাহলে আমি বলতে পারি R ইজ প্রপোর্শনাল টু L, যত লেংথ তত R বেশি। এগেইন কি, R ইজ প্রপোর্শনাল টু 1/A। কেন, রাস্তা যত চওড়া হবে আমার তত বাধা কম লাগবে। সরু রাস্তায় যদি সব গাড়ি একসঙ্গে ঢুকে পড়ে, প্রচুর বাইক সাইকেল, তাহলে কি হবে, একে অন্যের সঙ্গে প্রচুর ধাক্কা খেতে থাকবে। তাহলে যত সরু হবে তত রোধ বাড়বে। তাহলে R ইজ প্রপোর্শনাল টু 1/A, তাহলে R ইজ প্রপোর্শনাল টু L/A। তাই আমি বলতে পারি R ইজ ইকাল টু রো L/A। রো আর একটা ধ্রুবক চলে আসলো। এইটাকে আমি কি বলি না, রোধাঙ্ক, রেজিস্টিভিটি।
রেজিস্টিভিটি। তাহলে রোধাঙ্ক আমি কাকে বলবো? একটা গোটা তারের ক্ষেত্রে তো আমি বলতে পারবো না, আমি তারের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলবো। একটা যেরকম লোহার তার বা একটা রূপোর তার বা একটা তামার তারের ম্যাটেরিয়ালের রোধাঙ্ক জানলে আমি বলে দিতে পারবো যে একটা সে 2 মিটার তার, তার এত cm² প্রস্থচ্ছেদের রোধ কত। মানে আমি যদি এই পেনটার আমি এই ম্যাটেরিয়ালটা যদি রোধাঙ্ক জানি, তাহলে আমি এই লেন্থ আর এই প্রস্থচ্ছেদ এইটা অনুযায়ী আমি এই ফর্মুলায় ফেলে এই পেনটা রোধ বার করে ফেলতে পারবো। তাহলে রোধাঙ্ক আমরা কাকে বলবো? রোধাঙ্ক আমি বলবো এক একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ এইরকম একটা ম্যাটেরিয়ালের দুই প্রান্তের মধ্যে যে রোধ। অর্থাৎ একটা বড় তার ছিল, আমি তাকে কেটে ফেললাম, একটা কিউব, একটা ঘনক করে কেটে ফেললাম। হ্যাঁ, এই তারটাকে একটা ঘনক করে আমি কেটে ফেললাম। তাহলে এই ঘনকের যে কোনো দুটো পাশের মধ্যে কেমনভাবে কাটলাম না, এটা আমার 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, তাহলে এরিয়াটা কত হলো 1 cm², লেন্থটা কত 1 cm, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের কোনো ম্যাটেরিয়ালের দুটো অপোজিট প্রান্তের মধ্যে রোধ, অর্থাৎ এই প্রান্তটা আর এই সামনে ফ্রন্ট প্রান্তটা, এইটার মধ্যে যে রোধ সেটাকে আমি বলবো তার রোধাঙ্ক। ধরা যাক এটা যদি আমার একটা কিউব হয়, এই পার্টটা হচ্ছে আমার, এই ফেসটা হচ্ছে আমার 1 cm², এটা হচ্ছে আমার 1 cm। তাহলে এই ফেস আর তার উল্টো দিকের এই ফেস, এই দুটো ফেসের মধ্যে আমার যে রোধাঙ্ক, যে রোধ, তাকে আমি বলবো রোধাঙ্ক। বা যদি ধরা যায় যে এই টোটালটা একটা কিউব, খুলে নিলাম ইজি দেখানোর জন্য, সরি, এই টোটালটা আমার একটা কিউব। তাহলে এইটার এই যে এই দুটো ফেস, এটা 1 cm², এই পার্টটা ধরো 1 cm², তাহলে এই দুটোর মধ্যে, দুটো অপোজিট ফেসের মধ্যে আমার যে রোধ সেটাকে আমি বলছি রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। কি করে হচ্ছে সেটা না, R is equal to rho L by A, rho is equal to RA by L। A মানে কত, এর ইউনিট মিটার স্কোয়ার আর এল এর ইউনিট ধরো মিটার, তাহলে কি হয়ে যাবে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার, সেটা হলো রোধাঙ্কের ইউনিট। এসআইতে আমরা বলবো রোধাঙ্কের ইউনিট হচ্ছে ওহম মিটার। এবারে যে কোনো পরিবাহীর যার রোধ বেশি হবে তার কি হবে, তার পরিবাহিতা তত কম হবে। রোধ যত বেশি মানে সে তো তত পরিবহন করতে দিচ্ছে না। তাহলে রোধাঙ্কেরও একটা উল্টো দিকে আমি বলতে পারি ইনভার্স একটা কোয়ান্টিটি রয়েছে, সেটাকে আমি বলবো তার পরিবাহিতাঙ্ক। তাহলে প্রথমে রোধের উল্টো দিকে আমি লিখছি 1/R, সেই কোয়ান্টিটিকে আমি তাকে বলছি পরিবাহিতা, কন্ডাক্টেন্স, এটাকে বলা হয় কন্ডাক্টেন্স। যেহেতু রোধের একক ওহম, রোধের একক হচ্ছে গিয়ে ওহম, তাহলে এটাকে ঠিক উল্টে লেখা হয়, কন্ডাক্টেন্সের একক হয়ে যায় MHO, মো। ওকে, কন্ডাক্টেন্স। আর ঠিক সেরকমভাবে রোধাঙ্কের জন্য কি চলে আসবে, রোধাঙ্কের জন্য চলে আসবে, রোধাঙ্কের থেকে আমরা কি পাবো পরিবাহিতাঙ্ক, অর্থাৎ সিম্পলি 1/ρ করে দেব। 1/ρ মানে কি, এখানে 1 ধরো ওহম মিটার, তার মানে ওহম ইনভার্স, মিটার ইনভার্স, টু দি পাওয়ার -1কে আমরা ইনভার্স বলি, এইটাকে আমরা বলি সিমেন্স। সিমেন্স
এই মোকেও আমি লিখতে পারি ওম ইনভার্সকেও লিখতে পারি সিমেন্স, তাহলে বলতে পারি সিমেন্স ইনভার্স বা মো মিটার ইনভার্স। এটা হলো তাহলে পরিবাহিতাঙ্ক, সিম্পল। সরি, এটাকে আমি বলছি সিগমা। সিগমা দিয়ে আমি এটাকে ডিনোট করি, হ্যাঁ, 1/ρ যে কোয়ান্টিটিটা। তাহলে পরিষ্কার করে লিখলে হয়ে যাবে সিগমা ইজ ইকাল টু 1/ρ। এটাকে আমি বলি পরিবাহিতাঙ্ক। আর এই যে রো, এটাকে আমি বলি রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক ইজ ইকাল টু 1/পরিবাহিতাঙ্ক। এবারে রোধের নানা রকমের সমবায় হয়। রোধ মানে কি? রোধ মানে যে কোনো তার, তারের মধ্যে দিয়ে প্রবাহ হলেই তো সেখান থেকে তার মধ্যে বলতে পারি রোধ আছে, তাই না? এটা একটা তার আছে ধরো, তাহলে এর মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিক বাল্ব জ্বালাই একটা, এখানে একটা ইলেকট্রিক কারেন্ট কানেক্ট করে দিলাম আর কি, এখান থেকে আমি একটা টুনি বাল্ব জ্বালিয়ে দিলাম, তাহলে আমি বলবো এই তারটা একটা রোধ আছে, সেটাকে আমি আর দিয়ে ডিনোট করে দেবো। তাহলে যে কোনো উপাদান হলেই তার মধ্যে রোধ থাকবে। এবার ধরো তিনখানা তার আছে, লাল নীল সাদা তিনটে তার আছে, তিনটে তারকে আমি জুড়তে পারি, জুড়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম রোধ তৈরি করতে পারি। ধরো এটা ওহম 2 ওহম, এটা ধরো 3 ওহম, এটা ধরো 5 ওহম, 2, 3 আর 5। তাহলে আমি কি করতে পারি? পরপর লাগাতে পারি 2, 3, 5, 2, 3, 5। তাই এটা লাগালে কি হবে? এতটা গেল, এতটা গেল, এতটা গেল। সিম্পল, এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। তাহলে এইটাকে যদি আমি কোনো একটা পাওয়ার সোর্সের সঙ্গে লাগিয়ে রাখি, এইগুলো যদি আমার এদের রোধ হয়, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কি হবে? 2, 3, 5 টোটাল এই 2, 3, 5 আর 5 10 ওহম। এটা হয়ে গেল শ্রেণী সমবায়, অর্থাৎ এটা R1, এটা R2, আর এটা যদি R3 হয়, আমি যদি সে একটা পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্ট করেছি যেটা হচ্ছে কিনা V, এটা হচ্ছে শ্রেণী। পাওয়ার সোর্স হচ্ছে গিয়ে V। তাহলে আমি বলতে পারি সেম কারেন্ট এখান থেকে আমার যাচ্ছে, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? এটা পজিটিভ নেগেটিভ, আই এভাবে চলে যাচ্ছে আমার। তাহলে এখানে আমার বিভব প্রভেদ, এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত হচ্ছে? IR1, যেহেতু V ইজ ইকাল টু IR। তাহলে এখানে IR1, এইটার মধ্যে IR2, এই সেগমেন্টে আমার IR3। ওকে, তাহলে আমি সাপ্লাই করছি V ভোল্ট, ধরো V সে 220 ভোল্ট। এবার আমি দেখতে পাচ্ছি আমার এইখানে হলো 50 ভোল্ট, এইখানে আমি ড্রপ পাচ্ছি 40 ভোল্ট, এইখানে আমি যে ড্রপটা পাচ্ছি সেটা পাচ্ছি আমি 30 ভোল্ট। তাহলে অফকোর্স আমি বলতে পারি আমি যতটা দিয়েছিলাম, ধরো আমি 120 ভোল্ট দিয়েছি, এখানে 220 না 120 ভোল্ট, তাহলে আমি 120 ভোল্ট দিয়েছিলাম। এবার এটার এগেনস্টে আমি যে ভোল্টেজ পাচ্ছি, যে রিডিং পাচ্ছি, আমি ভোল্ট মিটার ধরলে রিডিং পেয়ে যাব এটার অ্যাক্রসে। তাহলে আমি শক্তির নিত্যতা সূত্র বা যেভাবেই আমি লজিক্যালি ভাবতেই পারি এটা, তাহলে বলতে পারি V ইজ ইকাল টু V1 প্লাস V2 প্লাস V3। ওকে, তাহলে V ইজ ইকাল টু V1 মানে কত? IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে V ইজ ইকাল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটাকে আমি বলে দিতে পারি এটা তুল্য রোধ। এখানে যদি আমি অন্য যে কোনো একটা এই রোধ দিয়ে আমি এটাকে রিপ্লেস করে দিই অন্য একটা রোধ RS, এস ফর হচ্ছে গিয়ে সিরিজ, RS যদি আমি তুল্য করে দিই, তাহলে আমি কি বলতে পারি? V ইজ ইকাল টু IRS। আর এখানে আমি কি পাচ্ছি? V ইজ ইকাল টু I ইন্টু R1 প্লাস R2 R3। তাহলে
সিম্পলি লজিক্যালি আমার কি হয়েছে, আর এস ইজ ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3। এটা হয়ে গেল সিরিজ কানেকশন। তাহলে সিরিজ কানেকশানে কি হচ্ছে, সেম কারেন্ট যাবে প্রত্যেকের মধ্যে দিয়ে। ওকে, খুব সহজ উদাহরণ হচ্ছে কি সিরিজ কানেকশন হচ্ছে এই যে আরে দেওয়ালির সময় আমাদের যে টুনি লাইটগুলো ইউজ করা হয়, দেখবি সিম্পল যেগুলো কম দামি টুনি লাইট পরপর পরপর এরকমভাবে সাজানো থাকে না টুনিগুলো। এবার মজার কথা, এই একটা কোনো টুনি কেটে গেলে বাকি টুনিগুলো আর জ্বলে না। কেন? এই যে সিরিজ কানেকশন, এইখানটায় তাহলে কানেকশন ব্রেক হয়ে গেল, এটা কানেকশন ব্রেক হয়ে গেল। কানেকশন ব্রেক হয়ে গেলে কি কারেন্ট ফ্লো করতে পারবে না। যেই কারেন্ট ফ্লো করতে পারবে না তখন এগুলোর মধ্যে দিয়ে আর কোনো আমি আলো পাবোই না। এটা হচ্ছে সিম্পল সিরিজ কানেকশন। এইবারে আসবো কি আমরা সমান্তরাল সমবায়। সমবায় মানে হচ্ছে গিয়ে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব আমি জিনিসটাকে। সমান্তরাল সমবায় তাহলে কীরকম দেখতে হবে জিনিসটাকে, আমার তিনটে রোধ থাকবে, তিনটে বা চারটে, আমি তিনটে দিয়েই দেখাচ্ছি। ধরো এটা একটা R1 রোধ, এটা একটা R2 রোধ, এটা একটা R3 রোধ। R1 R2 R3, এই যে সমান্তরাল হয়ে গেল এরা। তাহলে এবারে আমি কি করছি, এই তিনটেকেই আমি একটা কমন পাওয়ার সোর্সে অ্যাড করছি। ধরো পাওয়ার সোর্সটা আমার রয়েছে এইখানে, এখানে আমার একটা ব্যাটারি রয়েছে, একটা ব্যাটারি সাইন। তাহলে আমি কানেক্ট করব এখানে, তিনটেকেই আমাকে কানেক্ট করতে হবে। তাহলে ছবিটা কীরকম হবে না, সিম্পলি এই কমন পয়েন্ট এটাকে এর সঙ্গে টেনে দিলাম, এই কমন পয়েন্ট এটাকে এর সঙ্গে টেনে দিলাম, তাহলে পুরো জিনিসটা একটা সমান্তরাল সমবায়ে চলে এলো ভি। এইবারে মজার কথা হচ্ছে গিয়ে দেখো এখানে একটাই সিরিজে যেরকম এই যে একটাই রাস্তা ছিল, সিরিজে যাওয়ার একটাই রাস্তা, ঠিক যেরকম জল ঢাললে যেরকম জলটাই একটাই সিঙ্গেল ড্রেন দিয়ে জলটা চলে যায়, প্রবাহটা সেরকম ভাবে যায়। তাহলে এখানে কি হলো, এখান থেকে যে প্রবাহটা যাবে হাই কারেন্ট, সে কি আর সিঙ্গেল পাবে না, সে গিয়ে ধরো একটা জল ঢালছো তুমি, জলটা এই যে জল বা নদী এরকম তিনটে ধারায় ভেঙে যাবে, তাহলে কারেন্টটাও এখানে তিনটে ধারায় ভেঙে যাবে। তাহলে আমি ধরি কারেন্টটা এখানে ভাঙলো, I1-এ চলে গেল এই পার্টটা, এই পার্টটা I2-তে গেল, এই পার্টটা হচ্ছে I3, আবার ভেঙে গেল। তারা আবার গিয়ে কী হবে, এই পার্টটা এসে আবার জুড়ে যাবে, I1 I2 I3, সেই জুড়ে গিয়ে এরা আবার এই I কারেন্ট হয়ে চলে আসবে। তাহলে এইভাবে পুরো বর্তনীতে তড়িতের প্রবাহটা হবে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকে সেম ভোল্টেজ পাচ্ছে, এই R1ও একই ভি ভোল্টেজ পাচ্ছে, বিকজ এই দুটো যদি অফ করে দাও তাহলে দেখতে পারবে R1 ভি এর সঙ্গে কানেক্টেড, আবার এ পাশের দুটোকে অফ করে দিলে আমি দেখতে পারবো R2টাও ভি এর সঙ্গে কানেক্টেড, এই দুটোকে অফ করলে আমি দেখতে পাচ্ছি R3টাও কিন্তু সেই ভি এর সঙ্গে কানেক্টেড। অর্থাৎ ভি এর সঙ্গে কানেক্টেড সবাই, কিন্তু কারেন্টটা ডিভিশন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কারেন্ট ভাগ হচ্ছে আর ভোল্টেজ সমান থাকছে। এটা হচ্ছে সমান্তরাল সমান্তরাল সমবায়। তাহলে এবার এর অ্যানালিসিসটা আমরা কি করে করব, আমরা জানি কারেন্টটা এখানে ভাগ হচ্ছে, তো তাহলে I ইজ ইকাল টু I1 I2 প্লাস I3, ঠিক নদীর জলের মতন। এখানে গেল শাখা নদী, তোমরা পড়েছো, এইখানে একটা নদী গেল, গিয়ে তিনটে শাখা নদীতে ভাঙলো, এই শাখা নদীগুলো মিলে আবার এখানে উপনদী হয়ে গেল, গিয়ে আবার এই নদীতেই ফিরে আসলো। এটা গিয়ে শাখা নদীতে গেল, গিয়ে আবার এই নদীতেই ফিরে আসলো। ওকে, তাহলে আমি বলতে পারি এই যে মূল কারেন্টটা I1 প্লাস I2 প্লাস I3। এইবারে এই পার্টটায় ভাবো, এই পার্টটাতে I1 কারেন্ট যাচ্ছে R1 দিয়ে ভি ভোল্টেজ, তাহলে এই পার্টটা আমি ওহমের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, ভি ইজ ইকাল টু I1 R1,
এই পার্টটা আমি কি লিখতে পারি, ভি ইজ ইকাল টু আই টু আর টু। ওই পার্টটা আমি কি লিখতে পারি, আই থ্রি আর থ্রি। বাট এগেন আই ওয়ান ইজ ইকাল টু, এখান থেকে আমি কি পাচ্ছি, ভি বাই আর ওয়ান। আই টু ইজ ইকাল টু ভি বাই আর টু অ্যান্ড আই থ্রি ইজ ইকাল টু ভি বাই আর থ্রি। এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টে মানে খণ্ডের জন্য, এটা আমার ক্লিয়ার। এগেন আমি জানি আমার এটা হচ্ছে আমার মাদার ইকুয়েশন, তাহলে আমি কি করে দেবো, সাবস্টিটিউট করব। যেহেতু আই ইজ ইকাল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, তাহলে আমি লিখতে পারি ভি বাই আর ওয়ান ভি বাই আর টু ভি বাই আর থ্রি। তার মানে ভি ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হয়ে গেল আই ইজ ইকাল টু। তাহলে এখানে আমি যদি আবার আই বাই ভি করি এই পার্টটা, ঠিক আছে এটা আমি পরের বার করবো। তাহলে আই বাই ভি করলে আমি কি পেয়ে যাচ্ছি, ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তাহলে তুল্য রোধ যদি এটা যদি তুল্য রোধ আমার যদি একটা আরপি হয়, আরপি যদি আমার এর সঙ্গে লাগানো থাকে, তাহলে আমি কি লিখতে পারি, আই বাই ভি মানে কত, ওয়ান বাই আরপি। তাহলে দিস ইজ ইকাল টু ওয়ান বাই আরপি। তাহলে এই হয়ে গেল আমাদের সমান্তরাল সমবায়ের রোধের তুল্য রোধ। তাহলে আবার কি হলো, সমান্তরাল মানে তিনটে প্যারালাল রয়েছে এখানে, একই সোর্সের সঙ্গে কানেক্টেড, প্রত্যেকেই সেম ভোল্টেজ পাচ্ছে, কিন্তু কি হচ্ছে কারেন্টটা নদীর মতন গিয়ে তিনটেতে ভেঙে যাচ্ছে। তো যেহেতু সেম ভোল্টেজ পাচ্ছে, আমি লিখতে পারছি কি, এই লুপের জন্য, এটা একটা লুপ বলি আমরা, এই লুপটার জন্য ভি ইজ ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, সেকেন্ড লুপের জন্য আই টু আর টু, থার্ড লুপের জন্য আই থ্রি আর থ্রি করে আমি এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, আই ইজ ইকাল টু আই ওয়ান প্লাস আই টু আই থ্রি। আর শ্রেণীতে আমরা কি করেছিলাম, শ্রেণীতে আমরা করেছিলাম ভি ইজ ইকাল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, শ্রেণীটা ছিল এই হলো রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়। এবার সমান্তরাল সমবায় তাহলে উপযোগিতাটা কি না, এই যে দেখো আমরা ঘরের যে লাইট ফ্যান চালাই, প্রত্যেকে কিন্তু আমাদের যেটা পাওয়ার সুইচ থাকে মেন সুইচ, তার সঙ্গে আমাদের এভাবে লাইটও কানেক্ট করা, এভাবে ফ্যানও কানেক্ট করা, এভাবে আমাদের মোবাইল চার্জারও কানেক্ট করা, এভরিথিং ইজ কানেক্টেড, ওকে, প্যারালাল। এটা যদি মেন সাপ্লাই হয় আমাদের, প্রত্যেকের সঙ্গে আমাদের এই প্যারালালে লাইট ফ্যানগুলো কানেক্টেড। ফলত কি হচ্ছে, আমার যদি একবার লাইট কেটেও যায়, অনেক সময় হয় বাল্ব বা টিউব কেটে যায়, ইলেকট্রিক বাল্ব বা টিউব কেটে যায়, তখন কিন্তু ফ্যান অফ হয় না, বা ফ্যান নষ্ট হয়ে গেলে আমাদের যে আলো জ্বলছে না সেটা হয় না। এটা হচ্ছে তাহলে আমাদের সমান্তরাল সমবায়ের মেন সুবিধা, যে সবাই আমাদের মেন সাপ্লাই ভোল্টেজের সঙ্গেই থাকে, এবং প্রত্যেকেই যে ভোল্টেজ মানে মেন সাপ্লাই মানে কি শক্তির উৎস, প্রত্যেকেই শক্তি উৎসের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, ফলত কি প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সে আমাদের খুব ভালোভাবে কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা মজার কথা হচ্ছে, আমি বলবো, ধরো সে 2 3 4 দিয়ে তো করেছি, আমরা করি 3 6 9, সহজ ধরলাম। এটাকে আমি যদি শ্রেণীতে করি, তাহলে আমি কি পাবো, প্লাস করব 3 আর 6 9 আর 9 18 ওহম পাবো। এবার এর মধ্যে যে কোনো দুটো আমি চুজ করলাম, আচ্ছা 18 ওহম পেলাম, সেটা কিন্তু দেখো 3 6 9 প্রত্যেকের থেকেই বড়। এবার তুমি যে কোনো দুটো চুজ করো, ধরো 3 আর 6, তাহলে কি হবে, 3 আর 6 যদি শ্রেণী করি তাহলে কি হবে, 9 ওহম গ্রেটার দ্যান 6, অর্থাৎ যে কোনো রোধের মধ্যে যেটা সব থেকে বড় তার থেকেও বড় হবে শ্রেণী সমবায়ের মানে ইট ইজ গ্রেটার দ্যান দ্য গ্রেটেস্ট সিরিজে। সমান্তরালে কি হবে, 3 আর 6কে যদি তুমি সমান্তরাল সমবায় করো, তাহলে তুল্যরোধ কত হবে, 1 এর 3 যোগ 1 এর 6, না সেটা কি হবে 1 বাই তুল্যরোধ ইজ ইকাল টু 1 এর 3 যোগ 1 এর 6। মাইন্ডেড, সহজে আমরা কি লিখতে পারি, এটা
সেটা আমি সহজেই লিখতে পারি যদি দুটো রোধ থাকে সমান্তরাল সমবায়ে R1 R2 বাই R1 প্লাস R2, তখন আমরা লিখতে পারি। বাট ইন এনি কেস আমরা এইভাবেই এই জিনিসটাকে লিখবো। ওয়েল, এখানে করলে আমরা কি দেখবো? 3 আর 6 লসাগু 6, 1/2। তাহলে আরপি কত হবে? আরপি হয়ে যাচ্ছে 2 ওহম। ছিল আমার কত? 3 আর 6। তাহলে যেটা হলো আমার সেটা 3-এর থেকেও ছোট, তাই লেস দ্যান দ্য লিস্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? এটা যদি ম্যাথমেটিক্যালি আর একটু করতে চাও তাহলে ধরা যাক R1 R2 দুটো রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে R2 ইজ গ্রেটার দেন R1, মানে R1টা ছোট, তাই তুল্য রেজিস্ট্যান্স কত হবে? আরপি হয়ে যাচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। R2টা বড়, তাহলে R1টা ছোট, এটাই সব থেকে ছোট। তাহলে আমি কি করলাম? ওপরে R1কে খালি রাখলাম, R1 বাই R2 প্লাস 1 লিখতে পারি তো এটা। দেখো R2টাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে কি হবে? R1 বাই R2, R2 বাই R2 কেটে গিয়ে 1। ওকে, এবার দেখো এটা একটা পজিটিভ কোয়ান্টিটি গ্রেটার দ্যান 0, তাহলে হরে কি হচ্ছে? হরে 1 প্লাস সামথিং, আর লবে রয়েছে R1, তাহলে R1 বাই সামথিং গ্রেটার দ্যান 1 বাই 1 পয়েন্ট সামথিং, তাহলে হুইচ ইজ লেস দ্যান R1। হরে এটা রইল হুইচ ইজ লেস দ্যান R1। তাহলে যে মিনিমামটা আছে তার থেকেও ছোটতে চলে যাবে আমার প্যারালালের রেজিস্ট্যান্স, সমান্তরালের রেজিস্ট্যান্সটা। এই হচ্ছে কি ব্যাপার। আর আমি কি করতে পারি? একটা সিম্পল, এই যে 3 6 9 নিয়ে যেরকম করেছিলাম, ধরো এখানে 3 থাকলো, তার সঙ্গে আমি 6 আর 9 আমি প্যারালাল করলাম, এটা আমার একটা মিক্স কানেকশন হতে পারে আমার। তাহলে আমার কি হবে? 6 আর 9-এর জন্য এই পার্টটুকুর জন্য আমার ইকুইভ্যালেন্ট মানে তুল্যরোধ কত হবে? 6 ইন্টু 9 বাই 6 প্লাস 9, তার মানে 54 বাই 15, কত? 3 15 45, 3.6 ওহম। আর এখানে ছিল 3, এই 3 এর সঙ্গে তাহলে কে যাবে? এখানে হয়ে গেল 3.6, তাই টোটালটা আমার কত চলে আসবে? 6.6 ওহম। এটা একটা তুল্যাঙ্ক, মানে এই 3-এর থেকেও বড় হয়ে গেল, আবার এই 6 আর 9 যে ইকুইভ্যালেন্ট তার থেকেও একটুখানি ছোট হলো। যাই হোক, এগুলো হচ্ছে নানা রকম কম্বিনেশন। এই হলো মোটামুটি করে ওহমের সূত্র এবং রোধ। হ্যাঁ, যেটা হচ্ছে আরেকটা পার্ট, সেটা ওহমের সূত্র যারা মেনে চলে, অর্থাৎ V ইজিক্যাল টু IR। মাইন্ড ইট, গ্রাফটা কিন্তু V ভার্সেস I। আমি এখানে ভোল্টেজ বাড়াবো, প্রবাহ মাত্রা মাপবো। ভোল্টেজ বাড়াচ্ছি মানে আমি সেটাকে এক্স অ্যাক্সিসে রাখবো, আর প্রবাহ মাত্রা জায়গাটা আমি ওয়াই অ্যাক্সিসে রাখবো, দিয়ে আমি করবো। যারা ওহমের সূত্র মেনে চলে তাদের গ্রাফটা মূল বিন্দুগামী একটা গ্রাফ হয়, V ইজিক্যাল টু IR। অর্থাৎ এখানে যদি আমি +2 ভোল্ট দিয়ে আমি যদি এখানে সে +5 রোধ প্রবাহ পাই, আমি এখানে -2 দিলে ভোল্ট দিলে আমি এখানে -5 প্রবাহই পাবো। এটা হচ্ছে থিওরিটিক্যালি যারা ওহমের সূত্র মেনে চলে। তাহলে মোটামুটি চলে এদের সরলরৈখিক হয়, বিআই গ্রাফটা হচ্ছে সরলরৈখিক হয়। কিন্তু কিছু কিছু পরিবাহী আছে বা অর্ধপরিবাহী আছে, তাদেরকে সবাই যে ওহমের সূত্র মেনে চলছে তা নয়, অর্ধপরিবাহীরা মেনে চলে না, তাদের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয়? এইরকম। অর্থাৎ আমি ভোল্টেজ বাড়াচ্ছি, বিয়ন্ড সার্টেন ইয়েতে আমার দেখা যায় এটা লিনিয়ার হয় না, কারেন্টটা বাড়তে থাকে। এবং উল্টো দিকে গেলে কি হয় আমার? এইভাবে আবার এরকম একটা প্যাটার্ন আমাদের পাওয়া যায়। এগুলো হচ্ছে অর্ধপরিবাহী ক্ষেত্রে। পিএন জাংশন ডায়োডে অর্ধ পরিবাহী ক্ষেত্রে, জার্মেনিয়াম, সিলিকন, ডোপ সিলিকন, এইগুলো ক্ষেত্রে। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি দু রকমের আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে এই নন লিনিয়ার।
তাহলে এইটা হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী আমাদের বিভিন্ন পরিবাহী বা অর্ধপরিবাহীর বিভিন্ন মাত্রা বা বিভেদ, ভিআই গ্রাফ। এটুকুই আপাতত বেসিক।